সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহেল। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি নদীর পানি পাওয়া কারো করুণা নয়, এটা দেশের মানুষের প্রাপ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। ফারাক্কার পর তিস্তা আরেকটি অভিশাপ হয়ে দেখা দিয়েছে। উত্তরাঞ্চলকে মরুকরুণ থেকে বাঁচাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান। বলেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সব ধরনের উদ্যোগ নেবে বিএনপি। এ সময় তিনি আরও বলেন, ভারতে শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে মনে রাখিনি। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে গিয়ে নিজেকে ভারতের সেবা দাসী করে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সঙ্গে হওয়া সকল একতরফা চুক্তি পুনর্মূল্যায়ন করা দরকার বলেও জানান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য আওয়ামী লীগকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে, করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। এদিকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পয়েন্টে কর্মসূচি পালিত হয়েছে। ২ দিনের কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশই পানির মালিক। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিস্তার নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত ১৫ লক্ষ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। যতদিন ন্যায্য পানি না আসবে ততদিন চলবে আন্দোলন। পানির ন্যায্য হিস্সার দাবিতে এই জনস্রোত তিস্তা ব্রিজের লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজার পর্যন্ত গণ পদযাত্রা। ৭০ আতিয়ার রহমান তিস্তা পাড়ের বাসিন্দা। নদীগর্ভে হারিয়েছেন সর্বস্ব, সেই নদী পাড়েই নিজের পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে এসেছেন পাওনা বুঝে নিতে। ভোটমারি ইউনিয়ন আর ডাউবাড়ি ইউনিয়ন, সেখানে আমাদের জমি জায়গা যখন ভাঙি চলে যায়, আমাদের ভাই ভাগি চলে যায় দিনাজপুরে, আমরা যাই চলবে ইউনিয়নে। এই আমাদের দুঃখের কাহিনী, কি বলবো। দাবি জানানোর এই মিছিলে ছিলেন রাজনৈতিক কর্মী, কৃষক, মজুর সবাই। আয়োজকদের মতে অভিন্ন এই অববাহিকার ৫ জেলা উত্তরে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, কিন্তু উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত প্রান্তিক কৃষক। দাবি উঠেছে মহাপরিকল্পনা বাস্তবায়নের। অসময় ছাড়া অসময় পানি দেয়, যে সময় পানি দেয় সময় আমাদের বন্যা ফসল খাওয়া যায়, আর এই সময় পানির দরকার, এখন পানি নাই। তিস্তার পানি না হলে অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নটা সাধিত হচ্ছে না। স্কুল ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, অনেক মানুষ মারা যায়। এই নদীর ভাঙনে আমরা রক্ষা চাই। আমরা যেন আর মানবিক এই সমস্যায় না পড়ি, নদী ভাঙনে সেই থেকে উদ্ধারের জন্য আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। পদযাত্রার এক পর্যায়ে প্রতিবাদ স্বরূপ নদী হেঁটেই পাড়ি দেন আন্দোলনকারীরা। কর্মসূচির বিভিন্ন পয়েন্টে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অধিকার বঞ্চিত লাখো মানুষ। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভাটির দেশ পানির মালিক। ভারত থেকে যে বাঁধের মাধ্যমে পানি আটকানো হয় সেটা আন্তর্জাতিক আইনে বেআইনি। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অন্য নদী, আমরা ফেনী নদীর দেখেন, সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার 11টি পয়েন্টে একসাথে শুরু হয় 2 দিনের এই কর্মসূচি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানবো সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। তিনি আছেন লালমনিরহাটে। রবিন, দিনের বাকি সময়ে আর কি কি কর্মসূচি আছে, এখন কি হচ্ছে জানতে চাই বিস্তারিত আপনার কাছে। ঠিক এই মুহূর্তটায় বলা চলে মাগরিবের নামাজের বিরতি। 48 ঘন্টার লাগাতার কর্মসূচি একের পর এক, একটার পর একটা আসলে
চলছেই এবং গত রাত থেকেই গতকাল দিনের শুরু থেকেই রাত অবধি সারা রাতে আসলে এইসব কর্মসূচির মধ্য দিয়েই আছেন তিস্তা পাড়ের মানুষজন এবং 11টি স্থানেই ভিন্ন ভিন্ন কর্মসূচি হচ্ছে কোথাও কোথাও। আর অন্যদিকে এই প্রান্তে অর্থাৎ লালমনিরহাট জেলার সদর উপজেলা সংলগ্ন যে তিস্তা সেতু, সেই সেতুর পশ্চিম প্রান্তে যে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খানিক আগেই তার বক্তব্য শেষ করেছেন এবং তারপর থেকেই চলছে বলা চলে নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, অর্থাৎ নিজেদের নিজস্ব যে স্বকীয় সংস্কৃতি এই অঞ্চলের উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান কিংবা জারি সারি গান সেসবের মধ্য দিয়ে আবার নতুন করে তিস্তা পাড়ের মানুষের জীবন, তাদের দুর্ভোগ, তাদের দুর্দশা, তাদের আর্তনাদ, তাদের তিস্তার ফলে কি করে কত রকম করে তাদের জীবন মানের বিপন্নতা ঘটছে সেসব বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করছে এবং রাতভরি আসলে সেসব চলবে। সন্ধ্যার পরে আবার সাতাও একটি চলচ্চিত্র এই অঞ্চলের মানুষের জীবনযাপন নিয়ে সেটিও প্রদর্শনীর কথা রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে খানিকটা আশার সঞ্চার ঘটা। তিনি যখন বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যোগ নেবে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন তারপরে এই অঞ্চলের মানুষকে তার পাশে থাকার এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পাশে থাকার যে আহ্বান জানিয়েছেন, এর মধ্য দিয়ে এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই কর্মসূচির সঙ্গে সঙ্গে বিএনপি যে রাজনৈতিক বা নির্বাচনী যে প্রচারণা কার্যক্রম সেটিরও এক ধরনের ইঙ্গিত কিন্তু মিলেছে। এখন এই মুহূর্তটায় তার বক্তব্যের পরপরই কিছু ভাওয়াইয়া গান চলছিল, এখন নামাজের বিরতি শেষে আবারও সেই সব সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্য দিয়ে 54টি অভিন্ন নদীর মধ্যে যে তিস্তা একটি, সেই তিস্তার পানি বন্টন, সুষম পানি বন্টন নিশ্চিতের যে দাবি সেটা আরও একবার উত্থাপিত হবে এবং এই অঞ্চলের মানুষ যতদিন না পর্যন্ত তাদের সেই দাবি আদায় না হচ্ছে, অর্থাৎ তিস্তার পানির ন্যায্য হিস্সা না মিলছে, যতদিন না পর্যন্ত তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন না হচ্ছে, যে মহাপরিকল্পনায় জলাধার নির্মাণ, নদী পুনর্খনন কিংবা স্যাটেলাইট শহর নির্মাণ, যার মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের সেচের সংকট দূর হওয়া থেকে শুরু করে জীবনমানের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে বলে আশাবাদী এখানকার মানুষজন, এই তিস্তা তীরবর্তী মানুষজন, তারা সেই অপেক্ষায় থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত সেসব দাবি আদায় না হবে ততক্ষণ এই 48 ঘন্টা লাগাতার কর্মসূচি শেষেও নতুন নতুন কর্মসূচি নিয়ে তাদের সেই দাবি আদায়ের আন্দোলন চলবে। এমনটি বলছেন। ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে, সেখানে ডিসিদের দলীয় তকমা থাকবে না, একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, আগামী অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে বলা হয়েছে। একই সাথে কক্সবাজারের 51 একর সংরক্ষিত বন ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, নদী দূষণ রোধ, নদী ও বন উদ্ধার এবং পাহাড় কাটা বন্ধে চালানো হবে অভিযান। মধুপুরে সংরক্ষিত শালবনের সীমানা নির্ধারণের পর দখলমুক্ত করা হবে। পরিবেশ দূষণ কমাতে সরকারি অফিসগুলোয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কাজে না লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত মনে করেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। বলেন, ডিসি বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন, এতে তারা সমস্যায় আছেন। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান জেলা প্রশাসকরা। এ ব্যাপারে রাজনৈতিক দল নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে, সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি জানান উপদেষ্টা। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি। উল্লেখ করেন, যারা গণহত্যার সাথে জড়িত তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে যারা অন্যায় ও অপরাধের সাথে জড়িত না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে।
এক্ষেত্রে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ডিসি কনফারেন্সে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেছেন, এখনও 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের চেয়ে আইনশৃঙ্খলা ভালো দাবি করলেও ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন। আর আইন উপদেষ্টা অভিযোগ করে বলেছেন, ডিসিরা আওয়ামী লীগ আমলে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি ও নেতাকর্মীদের সংগঠিত হওয়াকে কেন্দ্র করে চলছে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশন। তবে এখনও উদ্ধার করা যায়নি 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি। এক্ষেত্রে ডিসিদের নজরদারি বাড়ানো ও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে রমজান ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডিসিরা যুবক তরুণদের নিয়ে ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তাবও করেছে। আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন, সেই সম্পর্কিত প্রস্তুত ছিল। নির্দেশনা পেলে আর আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট নিয়ে আলোচনা হয়েছে ডিসিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকেও। উপদেষ্টা বলেন, ডেভিল নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ হয়ে গেছে, আরো আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। আইন ও সংবিধান মেনে কাজ করার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ডিসিরা। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। এর আগে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, নিয়োগ বাতিল হওয়া আন্দোলনরত সহকারী প্রাথমিক শিক্ষকদের দাবির বিষয়ে একমত মন্ত্রণালয়। আইনি কাঠামো মেনেই তাদের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এই নিয়ে আপিলের পর রায়ের অপেক্ষায় এখন তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে সবাই বন্ধু, কেউ প্রভু নয়। দেশের পররাষ্ট্রনীতি হতে হবে এমন। গত 15 বছরের পররাষ্ট্রনীতি ছিল একটি নির্দিষ্ট দেশকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্যই তা করেছিলেন। সকালে গণ অভ্যুত্থান, উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক সংলাপে কথা বলেন রাজনীতিবিদ বিশিষ্টজনরা। দিনভর চলা এই সংলাপের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই, যেখানে সবার অধিকার থাকবে সমান, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সীমান্তে হত্যা নির্যাতন বন্ধ, আন্তদেশীয় নদীর পানির ন্যায্য হিস্যাসহ নানা ইস্যুতে বেশ শক্ত অবস্থান দেখা গেছে বাংলাদেশের। পরিবর্তিত এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির সংলাপ, যার মূল উদ্দেশ্য বিদেশ নীতির নতুন পথ সন্ধান। অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক সহ বিশিষ্টজনরা। আলোচনায় উঠে আসে বিগত সরকারের নতজানু নীতির প্রসঙ্গ। আমাদের আদৌ কোনো ফরেন পলিসি আছে কিনা 15 বছর ধরে এটা গ্লোবালি পরিচিত না। শেখ হাসিনার যা যা সুবিধা মনে হয়েছে, চায়না চাইছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম, পরে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেবো না, এই হচ্ছে পররাষ্ট্রনীতি। সেই অভ্যুত্থান শুধু আমাদের নিজেদের জাতীয় মুক্তির জন্য নয়, এটা অভ্যুত্থানটা কিন্তু আপনার ঘটেছে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে এই অভ্যুত্থান ঘটেছে। কূটনীতিতে ইস্যু ধরে ধরে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, দেশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ডারে যে জিনিসটা ঘটতেছে আপনি এটা কি দিয়ে বিচার করবেন? আপনার এখানে তো শুধু সারাদিন ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলে এটা দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। তো এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের গত 16 বছর ক্ষমতা আঁকড়ে ছিল নতজানু পররাষ্ট্র নীতির মাধ্যমে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা।
তাদের উদ্দেশ্য কখনোই জনগণের সেবা ছিল না। কিন্তু আমরা বিশ্বাস করি যখন একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, তাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। সংলাপের দ্বিতীয় সেশনে বক্তারা বলেন, বিদেশ নীতি প্রণয়নে সবচেয়ে বিবেচনায় নিতে হবে দুটি বিষয়, তা হচ্ছে শত্রু আর স্বার্থ। ইকোনমি নাম্বার 1 প্রায়োরিটি পেতে হবে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমান অধিকার। এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে। সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে, পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন, লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে। পৃথিবীর 3-4টা G8 মেম্বার এখানে, সাউথ কোরিয়া, জাপান, চায়না। এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং শত্রুর সম্পর্ক, সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি। সংলাপের তৃতীয় সেশনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দুই একটি দেশ নির্ভর আর থাকবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তরুণ প্রজন্মের দৃষ্টি হবে এখন তীক্ষ্ণ। আমরা যখন আমার এই বে অফ বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ, আমার দুই চোখ যখন সামনের দিকে দেখবে, আমার অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো, চায়নাকে দেখবো, রাশিয়াকে দেখবো, জাপানকে দেখবো, আমি পুরো প্যাসিফিক দেখবো। আবার আরেকদিকে আমি যখন বের হব, আমি পুরো আরব সাগরকে দেখবো, লোহিত সাগরকে দেখবো, আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো, আমি জিব্রাল্টার অতিক্রম করে পানামার দুই পাশে 2 আমেরিকাকে দেখবো। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা 2-3টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো আয়োজনে গণতন্ত্র, মানবাধিকার ও ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেন বক্তারা। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করেছে শিক্ষার্থীরা। বিকেলে এই ঘটনার পর তাকে উদ্ধার করে লালবাগ থানায় নিয়ে যায় পুলিশ। অনার্সের প্রত্যয়নপত্র তুলতে গেলে তাকে আটক করে শিক্ষার্থীরা। বিকেলে ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে অবরুদ্ধ করে রেখেছিল কলেজের শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগ নেত্রী বৈশাখী নানাভাবে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করেছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। জানা গেছে, এই নেত্রী মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র আনতে গেলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে। প্রিন্সিপাল প্রথমে ছেড়ে দিতে বললেও সাধারণ শিক্ষার্থীরা পরে তা হতে দেয়নি। পরে তাকে লালবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন। 17 জুলাই সে ক্যাম্পাসের হলে হলে মেয়েদেরকে রাতের বেলা লাঠি দিয়ে মেরেছে, গায়ে গরম পানি ঢেলেছে, কত রকম নির্মম অত্যাচার করেছে। ইডেন কলেজের যে ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক, তিনি এখানে একটা কাজে আসছে, তাকে এখানকার ছাত্রছাত্রী যারা সমন্বয়ক তারা আটকাইছে। তাকে আটক করা হয়েছে, ফাইন আমরা নিয়ে যাব, তাকে যথাযথ আইনানুগভাবে আমরা কোর্টে সোপর্দ করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেল। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, 4 বছরের বাংলাদেশ ভুটানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তিনি জানান, ভুটানে বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রাম জেলার নির্দিষ্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত অগ্রসর হচ্ছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শিক্ষা সম্পর্ক অন্তর্ভুক্ত ছিল। অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করতে রাষ্ট্রদূতের প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ সহ তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে 1 মাসের মধ্যেই এই প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আশাবাদী চিফ প্রসিকিউটর। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যা আর মানবাধিকার লঙ্ঘনের মামলায় গত অক্টোবরে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে তৃতীয়বারের মতো মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টার দিকে ডিবি অফিস থেকে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন ও পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, প্রাক্তন বিচারপতি মানিক ও দীপুমণি।
বেলা 11:30টার দিকে তাদের আদালতে তোলা হয়। এ সময় চিফ প্রসিকিউটর আদালতকে জানান, প্রাথমিক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাস সময় প্রার্থনা করেন তিনি। এ সময় আদালত 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। সে সাথে সোলাইমান সেলিমকে একই দিনে হাজিরে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বুলেটগুলো জব্দ করেছে, যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি, আপনাদেরকে যেটা বলতে পারি, যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। চিফ প্রসিকিউটর আরো বলেন, তদন্ত প্রক্রিয়া জটিল, প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। জাতিসংঘের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদন সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। আসামিদের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করবে প্রসিকিউশন, জানান চিফ প্রসিকিউটর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে প্রবীরের সাথে। প্রবীর, কিছুক্ষণ আগে আপনি সংঘর্ষের কারণ সম্পর্কে জানাচ্ছিলেন সেখানকার শিক্ষার্থীদের মাধ্যমে। এখন সেখানে কি পরিস্থিতি এবং যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা একটু জানাবেন? সংঘর্ষ যেটা হয়েছে সেটা আপাতত স্থগিত রয়েছে, কারণ সাধারণ শিক্ষার্থী যারা আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করছে। তারা কোনো বিশৃঙ্খলা করছে না, তারা ক্যাম্পাস থেকে বের হচ্ছে না। তবে এই ঘটনায় তাদের যে সমস্ত সহপাঠীরা আহত হয়েছে তারা সেটার বিচার দাবি করছে প্রশাসনের কাছে। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, একই সঙ্গে বিভিন্ন বাহিনীর যে প্রশাসন রয়েছে যাদেরকে তারা খবর দিয়েছিল তাদের কাছে। একটু এই শিক্ষার্থীদের সঙ্গে যদি আমরা কথা বলি যে আসলে কি ঘটনা ঘটছিল, তারপর কতজন আহত হয়েছে। আমাদের অলমোস্ট এখন পর্যন্ত আমরা যেটা এক্সপেক্ট করতেছি অলমোস্ট 80-90+ স্টুডেন্ট হচ্ছে কি আমাদের আহত হয়েছে। তারা চিকিৎসা পাচ্ছে না, ক্যাম্পাসে এত পরিমাণ স্টুডেন্টের চিকিৎসা দেওয়ার কিছু নেই। আপনাকে ধন্যবাদ। একটু ঘটনাটা কি আমরা একটু জানতে চাই, শুরুটা কিভাবে হয়েছিল, কাদের সঙ্গে কাদের এই ঝামেলাটা হয়েছে? আচ্ছা, শুরুটা হয়েছিল যে গতকালকে ছাত্রদল করা কিছু ছেলেবেলেরা তারা হচ্ছে কি ফেসবুকে জানাইছে যে তারা ছাত্রদল করছে এবং ক্যাম্পাসে তারা এটাকে আনতে চায়। দেন আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা চাই না আমাদের ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, শিবির কোনো প্রকারের রাজনীতি আসুক। কোনো প্রকারের রাজনীতি আমরা চাই না। আমি আবার বলছি, আমরা কোনো প্রকারের রাজনীতি চাই নাই এবং তার জন্য আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করতে যাচ্ছিলাম এবং তারা সেখানে বাধা দেয় এবং আমাদের উপর আক্রমণ চায়। আমাদের স্যারকে আহত করছে, আমাদের ভাইদের আহত করছে। আমরা এই মুহূর্তের ভিতরে জানলাম যে 100+ আহত আমাদের ভাইয়েরা, 100+ আহত হয়েছে। আমরা রয়েছি খুলনা যে মেডিকেল সেন্টারটি রয়েছে কুয়েটের, তার সামনে এখানে কিছু শিক্ষার্থী রয়েছে এবং কিছু শিক্ষার্থীকে খুলনা মেডিকেল সহ অন্য জায়গায় চিকিৎসার জন্য তারা আমাদের জানিয়েছে। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে বিস্তারিত জানছিলাম। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। দেশবাসীকে আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি। বলেন, তরুণদের ক্ষোভ শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার সুযোগ এসেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি বুড়োদের নেতৃত্ব, কিন্তু তরুণরা সেটি সম্ভব করেছে, তাই তাদের উজ্জীবিত রাখতে হবে। বৈষম্যহীন তরুণ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব 2025। এরই ধারাবাহিকতায় পিআইবির অডিটোরিয়ামে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান শীর্ষক আয়োজন, যার উদ্যোগে ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাকিলের মা বিবি আয়েশা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে শোকে জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। এ সময় অনুষ্ঠানের পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ শাকিলের মাকে নিয়ে আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তরুণদের উজ্জীবিত রাখতে আহ্বান জানান। বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে,
কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। এ সময় উঠে আসে জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ। দেশের মানুষকে আশাহত না হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারেও তিনি আশাবাদী। আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, কিন্তু আসলে আমরা পুরোটা করতে সক্ষম হইনি। পুরোটা করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যার কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে সেটাকে ভেঙে দিয়ে উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছেন। তারুণ্যের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের অভিষেক হয়। সাথে ছিল জুলাই অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিওর প্রদর্শনী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুর আদাবরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ারকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। আনোয়ার স্বীকারও করেছে 3 জনের কবজি সে নিজেই কেটেছে। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। টার্গেট করা ব্যক্তির কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার। দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার নামে। ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কুপিয়ে জখম কিংবা হত্যা, প্রায় সব অপরাধের সাথেই জড়িত ছিল এই গ্রুপ। এ নিয়ে অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের টিম 360 ডিগ্রি। তুলে আনা হয় কবজি কাটা গ্রুপের বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও, যা আতকে ওঠার মতোই। সেটি দেখে নড়েচড়ে বসে প্রশাসন। নাম উচ্চারণ করতে না পারা এই নৃশংস বাহিনীর নাম কবজি কাটা গ্রুপ। র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও আনোয়ার ছিল ধরাছোঁয়ার বাইরে। সোমবার 1 ডজনের বেশি মামলার এই আসামিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব 2-এর গোয়েন্দা দল। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 2-এর অধিনায়ক জানান, কবজি কাটা আনোয়ার কিশোর গ্যাংয়ের মাফিয়া। তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে, প্রকাশ্য দিবালোকে। আরও জানায়, দিনে দুপুরে চাঁদাবাজি, ছিনতাই করতে আনোয়ার এবং তার লোকজন মানুষ কোপাতো। সে নিজেই দিত প্রশিক্ষণ। মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম, চাঁদাবাজি, খুন, ছিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরের ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে। একটা ছোট 12-13 বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে, এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, জোরে দাও, ডানে কোপ দাও, বামে কোপ দাও। আনোয়ারের আশ্রয়দাতা এক্সেল বাবু সহ কবজি কাটা গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। এদিকে বিশেষ অভিযানে রাজধানীর আদাবর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী সিডি স্বপন সহ 5 মাদক চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় মাদকদ্রব্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেফতার কিশোর গ্যাংয়ের 2 সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। এর আগে হামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয় আসামির 2 দিন করে রিমান্ডের আদেশ দেন। জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা গতকাল 17 ফেব্রুয়ারি রাতে উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশায় থাকা মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর 20 থেকে 25 জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। দুদকের আবেদনে বসুন্ধরা গ্রুপের এমডি স্যাম সোভান আনভীর, সাবরিনা সোভান এবং সাফওয়ান সোভান তাসবিরের নামে থাকা যুক্তরাজ্য ও দুবাইয়ের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বিদেশে তাদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদনে দুদকের পক্ষ থেকে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছেন। সেই ঋণের একাংশ বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং বিনিয়োগ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির 30 লাখ ইউরো বিনিয়োগ করে স্লোভাকিয়ায় নাগরিকত্ব নেন। তার স্ত্রী 20 লাখ ইউরো বিনিয়োগ করে নাগরিকত্ব নেন সাইপ্রাসের। দুদকের আবেদনে আরও বলা হয়, আহমেদ আকবর সোভানের পরিবারের 8 সদস্য বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। গত 21 অক্টোবর আহমেদ আকবর সোভান সহ তার পরিবারের 8 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এর আগে 6 অক্টোবর দেশে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। কর্মক্ষেত্রে অবৈধ চাকরিচ্যুতির আদেশ বাতিল করে ক্ষতিপূরণ প্রদান সহ চাকরিতে পুনর্বহাল ও সেই সঙ্গে আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর, গ্রামীণফোনের চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত কর্মীরা। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে 3 দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে গত 2010-2012 সালে প্রতিষ্ঠানের মুনাফার 5% বিলম্ব বিতরণে জরিমানা সহ সকল বকেয়া অবিলম্বে পরিশোধ করা এবং শ্রমিকদের উপর অত্যাচার নিপীড়ন চালানোর দায়ে জড়িত গ্রামীণফোনের সিইও ও সিএমও সহ তাদের সকল অনুসারী অত্যাচারী ম্যানেজার সহ ইউনিয়নের বিতর্কিত নেতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। দ্রুত দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। 4000-এর অধিক শ্রমিক কর্মচারী যারা 2010-11-12 সালের গ্রামীণফোনে কর্মরত ছিল, তাদের প্রত্যেকের ন্যায্য অধিকার, আইনি অধিকার 5%-এর বিলম্ব জরিমানার টাকার, এটাই আমাদের মূল দাবি। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তা যারা আছেন, যারা ওখানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, দুদকের মাধ্যমে তাদের সমস্ত সম্পত্তির একটা হিসাব নেওয়া হোক। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো পিঠা উৎসব। এতে দেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনরা। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে আশা সবার। গুড়, নারকেলের ভাপা পিঠার মিষ্টি স্বাদ কিংবা হরেক রকমের ভর্তার সঙ্গে চিতই পিঠা পরিবেশন, দক্ষ হাতের নকশি পিঠা আর রসে ডুবানো পুলি, এছাড়াও নানান স্বাদ ও রঙের পিঠার সমাহার ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির এই পিঠা উৎসবে। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে এই আয়োজন। মেলায় আগতরা বলছেন, এই পিঠা উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শেকড় ছুঁয়ে দেখার এক উপলক্ষ। ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ তাদের মনে করিয়ে দেয় বাঙালির নিজস্ব সংস্কৃতির কথা। এখানে সে খুবই ভালো লাগছে, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যটাকে আবার নতুন করে ফুটানোর জন্য এই আয়োজন করা। এর আগে কখনো কোনো পিঠার জন্য উৎসবে দেখিনি বা কখনো অ্যাটেন্ড করিনি, এসে খুবই ভালো লাগছে। পিঠাগুলো খুবই মজার, বিভিন্ন আনকমন পিঠা দেখেছি। বিবিখানা পিঠা, পিঠাপুলি, পাটিসাপটা, এগুলো অনেক ঘুরে ঘুরে দেখেছি, খেয়েছি, সব অসাধারণ স্বাদ। নানি দাদিদের আমলের যে পিঠার স্বাদ, সেটা আমরা এখন টেস্ট করতে পারতেছি। অনেক ধরনের পিঠা, বিভিন্ন অঞ্চলের পিঠা টেস্ট করার একটা সুযোগ হচ্ছে আমাদের। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য বললেন, এই উৎসব প্রমাণ করে সংস্কৃতির দিক থেকে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশ থেকে বিচ্ছিন্ন নয়। প্রকৃত সংস্কৃতিকে তুলে ধরার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবসময় এই জাতিকে সুন্দরভাবে অনুষ্ঠান করে দেখায় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মূল সংস্কৃতি থেকে কোনোভাবেই বিচ্যুত নয়। এই ফাগুনে আজকে সবাইকে, তরুণদের সবাইকে নিয়ে একটা ঘোষণাই দিতে চাই যে আমরা সবাই একটা সাম্যের বাংলাদেশ দেখব। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, বরং সংস্কৃতির প্রসারেও ভূমিকা রাখবে বলে দাবি আয়োজকদের। আনফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 4 মাসের বকেয়া বেতন ভাতাদি সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশন BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। দাবির মধ্যে রয়েছে প্রতিষ্ঠানে বরখাস্তকৃত উপপরিচালক নজরুল ইসলামকে স্থায়ী বরখাস্ত করতে হবে। এছাড়া প্রত্যাহার করতে হবে বর্তমান প্রশাসক মাজহারুল ইসলাম।
আন্দোলনকারীরা বলেন, বর্তমান প্রশাসকের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণে প্রতিষ্ঠানের ৫ শতাধিক কর্মী মানবেতর জীবনযাপন করছেন। বারবার তাগাদা দেওয়ার পরও প্রশাসক সংকট সমাধান না করে বরং হয়রানি করছে। দর্শক, এখানেই শেষ করছি এখনকার মতো সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।